আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শিমুল আহমেদ, আগে কি ক্লাস করছিলা কখনো তুমি? আগে? স্যার আমি অনেকদিন অ্যাবসেন্ট ছিলাম স্যার। আচ্ছা, না ভালো এটা যে তুমি আবার শো করে ক্লাস করতেছো ভিডিও অন করে। আমি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমাদের 5 মিনিট হয়েছে, এখন প্রথম স্ক্রিনশটটা নিচ্ছে। গত আলোচনাগুলো থেকে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। গত আলোচনাগুলো থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে? বয়েজ,
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। গত দিনের আলোচনাগুলো থেকে গত কয়েকদিনের কয়েকটা ক্লাসে আবার আলোচনা থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এই ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে কারো কোনো কোশ্চেন আছে? বয়েজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার আজকের ক্লাসটা আমাদের হবে একটু অন্যরকম। আজকে তোমরা খাতা বের করো, খাতা কলম বের করো। আজকে তোমাদের লেখা লাগবে। খাতা আর কলম বের করে রাখো সামনে। খাতা কলম বের করেছো? খাতা কলম বের করেছো বয়েজ? হ্যালো। জি স্যার। কারণ তোমাদের লেখা লাগবে আজকে। কারণ নিজেরা তোমরা লিখলেও তোমাদের কিছুটা বুঝতে সুবিধা হবে। প্রতিদিন আমি উত্তর দেখিয়ে দিচ্ছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাদের নিজেদের লেখা লাগবে। নিজেরা লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আজকের যে অঙ্ক, এটা লোনের অঙ্ক। লোন মানে ব্যাংকই পাবে 15,500। ব্যাংকে টাকা জমা নাই, ব্যাংক পাবে 15,500 টাকা। তো যখন ব্যাংক টাকা পায়, সেক্ষেত্রে যদি চেক ইস্যু করো, মানে টাকা যদি উঠাতে চাও আরো, তাহলে ওই লোনের পরিমাণ আরো বেড়ে যাবে। আবার লোনের অঙ্ক যেহেতু, টাকা যদি জমা দাও তাহলে লোনের পরিমাণ কমে যাবে। লোনের অঙ্ক, লোন আছে তোমার, এর মধ্যে তোমার একজন দেনাদার ব্যাংকে কিছু টাকা জমা দিয়ে আসলো তোমার অ্যাকাউন্টে। তুমি তার কাছে পাও, তুমি তাকে বললা যে তোমার অ্যাকাউন্টে জমা দিতে। তাহলে জমা দিলে লোনের পরিমাণ কি হবে? লোনের পরিমাণ কমে যাবে। তোমার লোন আছে, তুমি আবার টাকা উত্তোলন করতে যাচ্ছ, তাহলে লোনের পরিমাণ কি হবে? বলো। তোমার ব্যাংক তোমার কাছে টাকা পায়, তুমি আরো টাকা উঠাতে চাচ্ছ, তাহলে লোনের পরিমাণ, স্যার লোন বেড়ে যাবে। লোনের পরিমাণ বেড়ে যাবে। এটাই খেয়াল রাখতে Yes, হবে sir. যে টাকা উঠাতে যাচ্ছ আবার লোন নিতে যাচ্ছ, তাহলে লোনের পরিমাণ বেড়ে যাবে। এগুলো খেয়াল রাখতে হবে।
২০০০ টাকা মনে করো উত্তোলন করতেছো, তোমার কাছে ব্যাংক এমনিতেই টাকা পায়, আরো টাকা নিতে যাচ্ছ, তাহলে লোন বেড়ে যাবে। তোমার ব্যাংকে লোন আছে, তারপরে ব্যাংক ওভারড্রাফটের উপরে সুদ ধার্য করলো, তাহলে তোমার লোনের পরিমাণ কি হবে? আরো বেড়ে যাবে। প্রশ্নে যা জিজ্ঞেস করছে, নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। মানে যেগুলো নগদান বইতে লেখা হয়নি এই লেনদেনগুলোর পরিমাণ নির্ণয় করতে বলছে। নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করতে বলছে, তাহলে খাতা বের করে লিখো যে নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নিম্নরূপ। নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নিম্নরূপ, মানে যেসব লেনদেন নগদান বইতে লেখা হয়নি তার একটা তালিকা তৈরি করতে বলছে। এখন লেনদেনগুলো যদি দেখো, চেক ইস্যু, এটা নগদান বইতে লেখা হয়েছে। চেক আদায়ের জন্য জমা দেয়া, এটাও নগদান বইতে লেখা হয়েছে। প্রাপ্য বিল আদায়ের জন্য জমা দেয়া, এটাও নগদান বইতে লেখা হয়েছে। লাস্টের 3টা লেনদেন দেখো ডাইরেক্ট বলছে যে দেনাদার সরাসরি জমা দিয়েছে, নগদান বইতে রেকর্ড করা হয়নি, উত্তোলন করেছে কিন্তু নগদান বইতে রেকর্ড হয়নি। তার মানে কয়ের উত্তরে আসবে 5, 6, 7। নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নিম্নরূপ লিখে তার নিচে লিখো 5, দেনাদারের নিকট থেকে 5,500 টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে রেকর্ড করা হয়নি। কয়ের উত্তরে তাহলে আসতেছে 5, 6 আর 7 নম্বর লেনদেন। সেখানে লিখতেছো কি, দেনাদারের নিকট থেকে 5,500 টাকা সরাসরি জমা দেওয়া হয়েছে, নগদান বইতে রেকর্ড হয়নি। তার নিচে লিখতেছো মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে 2,000 টাকা উত্তোলন করেছে কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক 500 টাকা ওভারড্রাফটের সুদ ধার্য করা হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এই 3টা লিখতে হবে। সামিন শুনতে পাচ্ছ? সামিন 10475, সামিন স্যার শুনতে পাচ্ছি স্যার। কি লিখতেছো তাহলে তুমি? স্যার ক নাম্বার অ্যান্সার লাস্টের 3টে এন্ট্রি স্যার। হ্যাঁ, এখানে যা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ না? ইয়েস স্যার। দেনাদারের নিকট থেকে, এইভাবে লিখবা, দেনাদারের নিকট থেকে 5,500 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে কিন্তু নগদান বইতে রেকর্ড হয়নি। তারপরে লিখবা মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছে কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত নগদান বইয়ে হিসাবভুক্ত হয়নি। তারপরে লিখবা ব্যাংক কর্তৃক 500 টাকা ওভারড্রাফটের সুদ ধার্য হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। এইভাবে লিখবা।
এই তিনটা লেনদেন লিখলা তাহলে সবার লেখা হয়েছে এই তিনটা লেনদেন। তারপরে বলছে সংশোধিত নগদান বই তৈরি করো। সংশোধিত নগদান বই মানে নগদান বইটা এখন আপগ্রেড করা লাগবে। ওই যে তিনটা লেনদেন লেখা হয়নি ওই তিনটা লেনদেন লিখে আবার তোমার লোনের পরিমাণ, এটা লোনের অঙ্ক যেহেতু লোনের পরিমাণ নির্ণয় করতে হবে। ক্ষয়ের উত্তরের জন্য ব্যাংক সমন্বয় বিবরণীর মতোই ঘর টানো। সাইডে একটা বিবরণের ঘর হবে আর ডান দিকে তিনটা টাকার ঘর। সংশোধিত নগদান বই বলছে, এই সংশোধিত নগদান বইয়ের করার ক্ষেত্রে ব্যাংক সমন্বয় বিবরণীর যে আগের নিয়ম কানুন এগুলো এখানে কাজে লাগবে না। এখানে একটাই চিন্তা তোমার যে কোন লেনদেন লেখা হয়নি সেগুলো এখন লিখবা, যেসব লেনদেন লেখা হয়নি সেগুলোই এখন লিখবা। নগদান বইতে যেগুলো লেখা হয়নি সেগুলো লিখে এখন ব্যালেন্স আবার বের করতে হবে। তাহলে ক্ষয়ের উত্তরের জন্য উপরে লিখবা নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত 15,500। নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত 15,500। ক্ষয়ের উত্তরের জন্য শুরুতেই তাহলে লিখতেছ নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 15,500। লেখার পর 5 নম্বর লেনদেন যে নগদান বইতে লেখা হয়নি এটা এখন লিখে লোনের পরিমাণ আপগ্রেড করা লাগবে। যদি জমা দেয়া হয় 5,500 টাকা তাহলে নগদান বইতে ঋণের পরিমাণ কমবে না বাড়বে? টাকা জমা দিচ্ছ 5,500, তাহলে নগদান বইতে ঋণের পরিমাণ বাড়বে না কমবে? স্যার ঋণের পরিমাণ কমবে। কমবে, এর জন্য মাইনাসে লিখো। বাদে লিখো দেনাদারের নিকট থেকে 5,500 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদান বইতে রেকর্ড করা হয়নি। দেনাদারের নিকট থেকে 5,500 টাকা সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদান বইতে রেকর্ড করা হয়নি। এটা তাহলে বাদে যাচ্ছে, কারণ জমা যদি এখন লিখো তাহলে জমা লিখলে ঋণের পরিমাণ কমে যাবে। তারপরেরটা বলছে ব্যাংক থেকে উত্তোলন। এমনিতেই লোন আছে, আবার যদি উত্তোলন করো তাহলে লোনের পরিমাণ কমবে না বাড়বে? ব্যাংক এমনিতেই টাকা পায়, এখন আরো টাকা উত্তোলন করতে চাচ্ছ, তাহলে লোনের পরিমাণ কমবে না বাড়বে? বাড়বে স্যার। বাড়বে। তাহলে এটা যোগে লিখো। যোগে লিখো মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছে কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত নগদান বইতে হিসাবভুক্ত হয়নি।
মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে 2000 টাকা উত্তোলন করেছে, কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। এর পরেরটা, যদি ব্যাংকে লোন আছে, লোনের উপরে ব্যাংক সুদ ধরতেছে, তাহলে লোনের পরিমাণ বাড়বে না কমবে? সুদ ধরলে লোনের পরিমাণ বাড়বে। তাহলে এটা যোগে লিখো, ব্যাংক কর্তৃক 500 টাকা জমাতিরিক্তের সুদ ধার্য হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। ব্যাংক কর্তৃক 500 টাকা জমাতিরিক্তের সুদ ধার্য হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তারপরে এখন তাহলে 15,500 সাথে মাইনাস হলো 5,500, তাহলে হয়ে গেল 10,000। তারপর প্লাস হলো 2,500, তাহলে 12,500 লিখবা। এই খ অংশের উত্তর হবে 12,500। সাইডে বাম দিকে লিখো নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। এটা ব্যাংক সমন্বয় বিবরণী না, খ নাম্বার। এটা নগদান বইয়ের ব্যাংক জমাতিরিক্তকেই আরো আপগ্রেড করা হলো। আরো দেখা হলো যে এখানে তাদের উদ্বৃত্তের পরিমাণ কত হবে। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত এখন দাঁড়ালো 12,500। এই 12,500 দিয়ে এখন গ নাম্বারের একটা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা লাগবে। বলছে সংশোধিত নগদান বইয়ের উদ্বৃত্ত দিয়ে, মানে খ নাম্বারে যে উত্তর পেয়েছো 12,500, এই 12,500 দিয়ে একটা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা লাগবে। গয়ের জন্য ব্যাংক সমন্বয় বিবরণীর ঘর টানো। তাহলে গ করার জন্য ব্যাংক সমন্বয় বিবরণীর ঘর টানো। গয়ের উত্তর করার জন্য ব্যাংক সমন্বয় বিবরণীর একটা ঘর টানো, যেখানে বামে আগের মতো বামে একটা কলাম হবে আর ডানে মোট 3টা টাকার কলাম হবে। আর ঘর টেনে শুরুতে লিখবা ক্ষয়ের উত্তর দিয়ে অঙ্ক শুরু হবে। এখন শুরুতে লিখবা নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 12,500, যে উত্তর ক্ষয়ে পাওয়া গেল। যে উত্তর ক্ষয়ে পাওয়া গেল সেটা লিখবা নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত 12,500। লেখার পর এখন নরমাল ব্যাংক সমন্বয় বিবরণীর নিয়মে এখন বাকিগুলো রেকর্ড করে লাস্টে নির্ণয় হবে পাসবই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত।
যেহেতু এটা ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলছে, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে গেলে জানো যে শুরুতে নগদান বই অনুযায়ী জমাতিরিক্ত উল্লেখ থাকলে শেষে পাসবই অনুযায়ী জমাতিরিক্ত নির্ণয় করা হয়। শুরুতে লিখবা নগদান বই অনুযায়ী জমাতিরিক্ত, তাহলে শেষে হবে পাসবই অনুযায়ী জমাতিরিক্ত। তাহলে গয়ের উত্তরের জন্য কি লিখলা? গয়ের উত্তরের জন্য সাজিদ মোস্তফা শুনতে পাচ্ছ? হ্যালো সাজিদ মোস্তফা শুনতে পাচ্ছ? স্যার তাহলে গয়ের উত্তরের জন্য শুরুতে কি লিখলা? বলো। শুরুতে লিখতে হবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত 12,500। ব্যাংক জমাতিরিক্ত মানে ব্যাংকে টাকা পায়। তাহলে সাজিদ বলো এবার দ্বিতীয় লেনদেন কি হবে? দ্বিতীয় লেনদেনটা একটু ব্যাখ্যা করো। তার মানে আমাদের শুরুতে যেহেতু লিখলা নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, তার মানে আমাদের এখন কাজ হবে পাসবই অনুযায়ী জমাতিরিক্ত নির্ণয় করা। এটাই হবে আমাদের এখন কাজ। তাহলে 2 নম্বর যে লেনদেন, পাওনাদার বরাবর ইস্যুকৃত 18,500 টাকার চেক ইস্যু করা হয়েছিল, এটা একটু বলো তুমি কি হবে? শুনতে পাচ্ছ সাজিদ? সাজিদ শুনতে পাচ্ছ? উত্তর দিতে হবে, কারণ না হলে প্রোগ্রেস হবে না। আব্দুল্লাহ আল মামুন 12,477 কলেজ নম্বর। আব্দুল্লাহ আল মামুন শুনতে পাচ্ছ? হ্যালো আব্দুল্লাহ আল মামুন শুনতে পাচ্ছ? এখানে যেটা বোঝাবে তোমার নগদান বই অনুযায়ী ইস্যু করা হলে নগদান বইতে ঋণ বেশি আর পাস বইতে ঋণ কম, এই জন্য বিয়োগে লিখো চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। যেহেতু নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত 12,500 দিয়ে অঙ্ক শুরু করতেছ, তার মানে তোমার কাজ হবে এখন পাস বই নিয়ে চিন্তা করা। পাস বই বা ব্যাংক বিবরণীতে যদি মনে হয় বেশি জমাতিরিক্ত তাহলে যোগ হবে, আর যদি মনে হয় কম তাহলে বিয়োগ হবে। চেক ইস্যু করলে নগদান বইতে ঋণের পরিমাণ বেড়ে যায়। নগদান বইতে ঋণ বাড়ছে 18,500 আর পাস বইতে বাড়ছে 8,500। তাহলে পাস বইতে ঋণের পরিমাণ কম, এই জন্য বিয়োগে দিবা চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি। চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি। দিয়ে বিয়োগে দিচ্ছ 10,000 টাকা। 10,000 টাকা বিয়োগে দিচ্ছ
পরেরটা বলছে যে 12,000 টাকা 3খানি চেক জমা দেওয়া হয়েছে, তন্মধ্যে এই জমা দিলে নগদান বইতে, এটা লোনের অঙ্ক যেহেতু, নগদান বইতে ঋণ কমছে 12,000 আর পাস বইতে ঋণ কমছে 3,000। তাহলে তুলনামূলকভাবে পাস বইতে ঋণ বেশি, এই জন্য যোগে দাও 3খানি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। 3 নম্বরটা যোগে হবে 9,000। 3খানি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, এটা যোগে যাচ্ছে 9,000। তাহলে লিখতেছো যে 3খানি চেক জমা দেওয়া হলো কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, $9,000। তারপর প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, নগদান বইতে ঋণ কমছে 7,500 আর পাস বইতে ঋণ কমছে, পাস বইতেও জমা হয়েছে কিন্তু কম জমা লিখছে 4,500। তাহলে পাস বইতে ঋণের পরিমাণ, যেহেতু জমা কম হলো ঋণের পরিমাণ বেশি, এই জন্য যোগে লিখবা 3,000। যোগে হবে লিখবা যে প্রাপ্য বিল আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে যোগে গেল 3,000। এরপরে দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিচ্ছে, সরাসরি জমা দিলে এটা লোনের অঙ্ক যেহেতু পাস বইতে ঋণের পরিমাণ কমে যাবে, এটা বিয়োগে লিখো, দেনাদার সরাসরি জমা দিয়েছে কিন্তু নগদান বইতে রেকর্ড করা হয়নি, এটা বিয়োগে যাচ্ছে 5,500। কারণ এটা নগদান বইতে রেকর্ডই হয়নি, এটা হয়েছে পাস বইতে বা ব্যাংক বিবরণীতে রেকর্ড হয়েছে। পাস বইতে ঋণের পরিমাণ কমে গেছে, 5,500 ঋণের পরিমাণ কম, এই জন্য বিয়োগে লিখবা। দেনাদার কর্তৃক সরাসরি আদায় হয়েছে, নগদান বইতে রেকর্ড হয়নি। তারপরে যেটা বলা আছে যে মালিক উত্তোলন করেছে টাকা, ব্যাংক এমনিতেই লোন পায়, আরো টাকা উত্তোলন করলো এবং এটা নগদান বইতে রেকর্ডই হয়নি, তার মানে পাস বইতে ঋণের পরিমাণ বেড়ে যাবে, এই জন্য যোগে লিখবা ব্যাংক নিজ প্রয়োজনে উত্তোলন করেছে কিন্তু নগদান বইতে রেকর্ড করা হয়নি। টাকা উত্তোলন করলে তাহলে
ঋণের পরিমাণ বেড়ে যাবে। জমাতিরিক্ত ঋণের উপর সুদ ধরছে ব্যাংক। সুদ ধরলে পাসবইয়ে যেহেতু নগদান বইতে লেখাই হয়নি, পাসবইতে লেখা হয়েছে, সুদ ধরলে লোনের পরিমাণ আরো বেড়ে যাবে। এই জন্য যোগে লিখবা ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্য করেছে। যোগে লিখো ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্য করেছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তারপর এগুলো সব যোগ বিয়োগ করে যে ফলাফল হবে, ফলাফলের সাইডে লিখবা পাসবই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। এবার তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলো বয়েজ। কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে বলো। আছে কারো কোনো কোশ্চেন? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে গয়ের উত্তরে যা হলো, এটা শিমুল আহমেদ 12677 12677 শিমুল আহমেদ শুনতে পাচ্ছ? 12677 Yes, sir. গয়ে গয়ে যা লিখলা এটা বলো একটু তুমি। বুঝতে পারলাম। গয়ে যা লিখেছো এটা বলো। স্যার আমি খবর তো লিখছি স্যার। আচ্ছা, ক্ষয়ে কি লিখেছো বলো দেখি। স্যার ক্ষয় হচ্ছে অ্যান্সার হচ্ছে 12,500 টাকা। আচ্ছা, কটা কিভাবে হলো বলো তো, একটু বুঝিয়ে বলো দেখি। স্যার নগদান বই ব্যাংক জমাতিরিক্ত 15,500 টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে রেকর্ড হয়নি। তারপর মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে 2,000 টাকা উত্তোলন করেছে যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। আর ব্যাংক কর্তৃক জমাতিরিক্ত সুদ 500 টাকা, এটাও স্যার নগদান বইতে ইয়ে করা হয়নি। তো এই কারণে স্যার 15,500 টাকা থেকে 5,500 টাকা বিয়োগ, 2,000 টাকা যোগ আর 500 টাকাও স্যার যোগ, স্যার অ্যান্সার হচ্ছে 12,500 টাকা। এটা তোমার কারণ সহ বলতে হবে। তো যাই হোক, যারা ক্লাসে অংশগ্রহণ করলা তাদের ধন্যবাদ। আর যারা অংশগ্রহণ করেনি তাদের বলবা যে ক্লাসে অংশগ্রহণ জরুরি। অংশগ্রহণ না করলে ক্ষতি ওদের হচ্ছে। আমরা নেক্সট দিন হয়তো নতুন চ্যাপ্টার নিয়ে উপস্থিত হব, কারণ একই চ্যাপ্টারে বেশি দিন থাকলে সিলেবাস কমপ্লিট হবে না।